Cuida. ইয়ে করবো কি করবো তারা মসুর দিল না কোনদিন বুঝলাম নোয়াখালী সরকারি কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালোই আছো। আমরা আলোচনা করতেছিলাম ইসলাম ইতিহাসের দ্বিতীয় পত্র, ভারতের মোগল শাসনের ইতিহাস বা ভারতবর্ষের ইতিহাস বা ইসলামের ইতিহাস, ভারতীয় উপমহাদেশের ইতিহাস, সুলতানি আমল নিয়ে আমরা কথা বলছি। আজকে সুলতানি আমল শেষ করে দিব। 1206 থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত এটা হলো সুলতানি আমল। এই রাষ্ট্রের নির্বাহী ব্যক্তি সুলতান উপাধি ধারণ করছে বলেই সেটাকে সুলতানি আমল বলা হয়ে থাকে। আমরা ফিরোজ শাহ তুগলক পর্যন্ত আলোচনা করছি। এদের পরে ফিরোজ শাহ তুগলক পরে আর কেমন শক্তিশালী শাসক আসে নাই যে তুগলক বংশের শাসনকে দীর্ঘায়িত করবে। অনেকেই ফিরোজ শাহ তুগলককে যে দিল্লি সালতানাতের পতনের জন্য যে দায়ী করে থাকে, ওটা একটু তোমরা দেখে নিও যে ফিরোজ শাহ তুগলক কতদূর দায়ী। তারপরে সাইদ বংশ আছে, তারপর লোধি বংশ আছে। সাইদ বংশের প্রথম সুলতান কে ছিল, তারপর লোধি বংশের কে ছিল, এবং লোধি বংশের শেষ সুলতান কে ছিল। লোধি বংশের সুলতান ছিল ইব্রাহিম লোধি। তাকে পরাজিত করে সে কাবুল থেকে যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এসে দিল্লি সিংহাসন দখল করে। আমরা ভারতে মোগল শাসনের ইতিহাসে সেই মোগলদের উৎপত্তি, বাবর আগমন, ওখানে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে ওটা এতটুকু দিনে কি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথ একটি জায়গার নাম, ভারতের একটি জায়গা এখনো আছে পানিপথের জায়গা। সেই পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পরাজিত করে দিল্লি সিংহাসন দখল করেছিল। সেই দীর্ঘ 300 বছরে বা 300 বছরের অধিক যে সালতানাত যুগ, যে পতন হলো, অবসান হলো, কি কি কারণ ছিল, সেই কারণগুলো নিয়ে আমরা কথা বলবো। 1206 সালে যে ভারতে মোগল শাসন সালতানাত প্রতিষ্ঠা হয়, যে 320 বছর টিকে 1526 সালে তাদের পতন হয়। এই সময়ের মাঝে 300 বছর 320 বছরের মাঝে যে 5টি বংশ ক্ষমতা আসছিল, সেটা আমরা আগেও বলেছি, আজকে বলে কি মনে রাখো, যে দাস বংশ, তারপর খলজি বংশ, তুগলক বংশ, লোধি বংশ এবং সাইদ বংশ, লোধি বংশ। লোধি বংশের আগে হলো সাইদ বংশ। প্রথম হলো দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সাইদ বংশ, লোধি বংশ। এই 5টি বংশ, রাজবংশ যে দীর্ঘ 320 বছর রাজত্ব করেছিল। তাদের রাজত্বের পর কেমন কি কারণে সেটা যে তাদের যে পতন হলো সেটা নিয়ে আমরা কথা বলবো। যে পতনে, দিল্লি সালতানাতের পতনের কারণ কি দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো আভ্যন্তরীণ কারণ বা পরোক্ষ কারণ, আর একটা হচ্ছে পরোক্ষ কারণ। এই দুটি কারণ ঐতিহাসিকরা ভাগ করেছেন। অভ্যন্তরীণ কারণে যে আমরা দেখি যে বিখ্যাত ঐতিহাসিক বা সমাজবিজ্ঞানী বা সমাজ সংস্কারক যে ইবনে খালদুন বা মুসলিম ফিলোসোফার, মুসলিম থিঙ্কার, মুসলিম স্কলার বলা যায় তাকে, যে উনি বলেছিলেন যে যে কোনো যে সাম্রাজ্যের স্থিতিকাল 100 বা 100 বছরের বেশি এর উপরে না। এরপর যে প্রথম তাদের আস্তে আস্তে গোড়াপত্তন, উত্থানে এক পর্যায়ে যায়, আবার যে যে পতনের শুরু হয়ে যায়, তাদের পতন শুরু হয়। যে ঠিক এখানেও ইবনে খালদুনের সে তত্ত্ব অনুসারে যে আমরা দেখি যে 40 বছর ধরে তাদের ঐশ্বর্য জ্বলস ছিল। এরপর আবার যে হয়ের পর থেকে তিনি এখানে একটা ভাগ করছে উনি, যে 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 মানুষের স্বাভাবিক জীবনকাল 120 বছর, কোন সাম্রাজ্যের জীবনকালও একই। যদি তাতে যুগ সন্ধিক্ষণ অনুপাত তারতম্য ঘটে, তথাপি তা সাধারণভাবে 3 পুরুষের অধিক স্থায়ী হয় না। এক পুরুষ ইবনে খালদুন 40 বছর করে ধরেছেন। এক এক পুরুষ 40 বছর, 3 পুরুষ হলে 120 বছর।
তাহলে দিল্লি সালতানাত ব্যাপক দায় গঠিত 300 মানে কিছু 100 তিনটা ভাগ করছে আর কি, তিনটা ভাগ। প্রথম 120 বছর উত্থান, পরবর্তী 120 বছর ঐশ্বর্য, জৌলস উন্নতি, ক্রমোন্নতি, তারপরে পরবর্তী 120 বছরে যে পতন। এইভাবে উনি ধরেছেন। যে এটা হলো একটা ঐতিহাসিক যে বাণী বা ঐতিহাসিক যে পর্যবেক্ষণ বলা যেতে পারে, ঐতিহাসিকদের সমাজবিজ্ঞানের একটা পর্যবেক্ষণ যে ঠিক এই বিশ্বে বিখ্যাত সে সমন্বয়ক আছে, তাদের পতন হয়েছে, যে নেপোলিয়ন, তারপরে হিটলার, আলেকজান্ডার দি গ্রেট, তারপরে আছে সম্রাট অশোক, তারপরে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি যে এখন বর্তমান বিশ্বকে যে করতেছে, আমেরিকান সাম্রাজ্যবাদী শক্তি, যে যেখানে তাদের কর্তৃত্ব নাই সেখানেও তারা কর্তৃত্ব করে, যে এই হলো তাদের মডেলগিরি স্বভাব, যারা অর্থ সম্পদের মালিক হয়। কিন্তু একসময় যে তাদের যে পতন হয়, যেমন এই যে বর্তমান বিশ্বে যে মডেলগুলি দেখাচ্ছে যে আমেরিকা, একসময় তাদের প্রথমে একসময় তার পতন হবে, দেখবে হয়তো বা যে যাই হোক, যে এই যে স্থিতিকালকে ভাগ করেছিল। তবে হ্যাঁ, মাঝে যে ব্যতিক্রম হয়, ভারতে যেমন আব্বাসীয় খেলাফত প্রায় যে 500 বছর পর্যন্ত স্থায়ী ছিল। ভারতে মোগল বংশ প্রায় 500 বছরের অধিকার স্থায়ী ছিল। তো ভারতের ঐতিহাসিকরা বলেন যে 120 বছর, 600 বছর অধিকার, অথবা কেউ বলেন যে 1100 বছর ভারতীয় মুসলমানেরা শাসন করেছে। এখন বর্তমানে এটা 3টি ভাগে ভাগ হয়ে যায়, একটা 2টি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে নিয়ে তাদের যে রাষ্ট্র, যে যে সেখানে একটা পাকিস্তান, এটা আমাদের বাংলাদেশ, আর একটা হলো নয়াদিল্লি বা ভারত, যে 3টি ভাগে ভাগ হয়ে যায়। যাই হোক, যে সুষ্ঠু পরবর্তী যে কারণ ঐতিহাসিকরা বলছে যে সুষ্ঠু উত্তরাধিকারী নীতির অভাব, অর্থাৎ সম্রাটের সম্রাট হচ্ছে, তারপরে তার ছেলে হচ্ছে, অর্থাৎ তাদের বংশ পরস্পরায় যে শাসন সেটা হয়। এখন কথা হলো যে যে কুতুবউদ্দিন আইবেক বা ফিরোজ শাহ তুগলক, মহসিন তুগলক, যে তারা শক্তিশালী শাসক ছিল, তাদের দূরদর্শিতা ছিল, তাদের প্রজ্ঞা ছিল, তাদের জ্ঞান ছিল, যে তাদের যে ওই ধরনের বৈশিষ্ট্য ছিল, রাজ্য শাসন করেছিল। কিন্তু তাদের ছেলেরা যদি সে সকল বৈশিষ্ট্যের অধিকারী না হয়, ছেলেরা যদি যে বিদ্যা শিক্ষা অর্জন না করে, তাহলে যে যে তার পক্ষে তো সাম্রাজ্য যে পরিচালনা করা, সাম্রাজ্য যে চালনা করা সম্ভব না। সুতরাং সেই অনভিজ্ঞ, অদক্ষ, অশিক্ষিত, অযোগ্যদেরকে দিয়ে সাম্রাজ্য তো পরিচালনা করা যায় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেভাবে হোক, যে কারণে হোক, রাজমহিষীর যে প্ররোচনায় হোক, তার চাপে হোক, বা সভাসদবর্গের চাপে হোক, একজন সম্রাট বা একজন সুলতান ইন্তিকালের পূর্বে, যে মৃত্যুর পূর্বে, যে তার ছেলেকে মনোনয়ন দিয়ে যায়, কিন্তু তার পক্ষে সাম্রাজ্য পরিণত হয়ে যায়। সালতানাত যুগের অনেকগুলো ঘটনা ঘটেছে। সেই নাসিরউদ্দিনের পরে সুলতানা রাজিয়া আছে, তারপরে আছে যে খলজি বংশ দেখা যায়, তুগলক বংশ দেখা যায়, যে অনেক শাসক আসছে, কিন্তু তাদের পক্ষে এই সাম্রাজ্য যে পরিচালনা করা সম্ভব হয় নাই। পরবর্তী দেখা যাচ্ছে যে সামরিক শক্তির দুর্বলতা। তুমি জানো যে ভারতে যে মুসলমানদের আগমন 2 পর্যায়ে হয়েছিল, যে 2 পর্যায়ে দেশে ইসলাম আসে। একটা হচ্ছিল যে সামরিক বিজয় শক্তির মাধ্যমে আসছে, আরেকটা ছিল যে পীর আউলিয়াদের মাঝেও আসছে। সামরিক শক্তি প্রয়োজন হয় রাষ্ট্র প্রতিরক্ষার জন্য, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। আমরা আমাদের নবীজির সময় দেখেছি যে তোমরা নিজস্ব যে যে সেনাবাহিনী ছিল, যে যুদ্ধ বিগ্রহ করার জন্য, সেই ক্ষেত্রে যদি এই সামরিক বাহিনীর ভিতরে যদি, যেটাকে তাদের ভাষায় বলা হচ্ছে কমান্ড, যদি ঠিক না থাকে, তাহলে দুর্বল চিত্তে সামরিক বা সৈন্যদেরকে নিয়ে নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য যদি না হয়, তাহলে যে তাদের এই সেনাবাহিনী দিয়ে সাম্রাজ্যের অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়ে, বহিঃশক্তির সাথে মোকাবেলা করা। যেমন তোমার দৃষ্টান্ত আমরা দেখতে পাই যে ভারতে এত সুপার পাওয়ার হওয়ার পরে আমেরিকা আফগানিস্তানে
বছর মার খাচ্ছে কেন, কি কারণে খাচ্ছে? ওদের সাময়িক দুর্বল, সে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এখানে এসে অন্য একটা দেশ দখল করে শাসন করা, সে অত্যন্ত দুর্বল ব্যাপার। আমি আমার দেশ সম্পর্কে জানি, আমেরিকান সৈন্যরা তার আমার দেশ সম্পর্কে জানে না। আর আরেকটা কথা হচ্ছে যে আফগানিস্তান হলো পার্বত্য দেশ, সেই পার্বত্য দেশগুলোতে গেরিলা যুদ্ধ করা সবচেয়ে সুন্দর, এবং গেরিলা যুদ্ধে কোনোদিন পরাজিত হয় না, তারাই সাধারণত জয় লাভ করে। কিন্তু কৌশলগত কারণে সেই মার্কিন সৈন্য সেখানে মারি খাচ্ছে। সুতরাং সেনাবাহিনীর সে যে সেনাসুলভ বৈশিষ্ট্য থাকতে হবে এবং কৌশলও অবলম্বন করতে হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 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 সেনাবাহিনীর ভিতরে তাদের এই বৈশিষ্ট্যগুলো হারিয়ে ফেলছে। পরবর্তী পর্যায়ে যে পুরুষার্থগুলো দেখা গেলো যে ক্রীতদাসদেরকে সেনাবাহিনীতে যে নিয়োগ করা হলো, সুতরাং সেখানে সেনাবাহিনীর মান মর্যাদা অবশ্যই পূর্ণ হয়েছে, এবং যার কারণে সামরিকদের মাঝে বিভিন্ন দুর্বলতায় দেখা দেয়। এই সামরিক শক্তি দিয়ে শেষ পর্যন্ত দেশ সাম্রাজ্য টিকে রাখা সম্ভব হয় না। পরবর্তী পর্যায়ে আমরা দেখা গেল যে যে সম্রাট বাবরের বা কোনো সম্রাট হয় নাই, জলিলুদ্দিন মোহাম্মদ বাবরের যে সে কাবুল অধিপতি ছিল, তার যে 12,000 সৈন্য আর ইব্রাহিম লোদি লক্ষাধিক সৈন্যের সাথেও যে তারা মোকাবেলা করে জয়লাভ করেছিল, এটা তার যে জ্বলন্ত দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। সেখানে তার সে অনিয়মিত সৈন্য, অদক্ষ সৈন্য, তারপরে প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য না, যে আমাদের দেশে একটা মাঠে কৃষককে ধরে যদি তার হাতে রাইফেল দিয়ে দেওয়া হয়, সে কিভাবে রাইফেল চালাবে? সেটা কি জানবে? অনিয়মিত সৈন্য তো এরকমই, যে জমিদারি প্রথা আছে, জমিদারকে বললো তুমি আমাকে 2,000 সৈন্য দিবে, সে ধরে ধরে তারপর ওনা থেকে তার আমাদের 2,000 লোক সাপ্লাই দিল, কিন্তু তাদের প্রশিক্ষণ কোথায়, তাদের অস্ত্র কোথায়, তাদের ড্রেস কোথায়? সেটা না হলে তো যুদ্ধ করতে পারবো না, রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো না। পরবর্তী হল সাম্রাজ্যের বিশালতা। বিশ্বে এক সময় এক ভলই ছিল। আমরা যে আমাদের ভারতবর্ষ আমরা দেখি যে খ্রিস্টপূর্ব অশোকের সময় সে আফগানিস্তান সহ পাকিস্তান সহ বিরাট অঞ্চল নিয়ে সেই ভারতবর্ষ যেটাকে বলা হয় বা পাক ভারত উপমহাদেশ বলা হতো, কিন্তু সেটা এখন আজকে ভেঙে গেছে, যে আফগানিস্তান আলাদা হয়েছে, পাকিস্তান হয়েছে, বাংলাদেশ হয়েছে, ভারত হয়েছে, তার মধ্যে নেপাল হয়েছে, ভুটান আছে, অনেকগুলো রাষ্ট্রে ভাগ হয়ে গেছে। কিন্তু দূর থেকে যে নিয়ন্ত্রণ করা যে যে কঠিন ব্যাপারে যেভাবে যে মোহাম্মদ বিন তুগলক সে ব্যর্থ হয়েছিল। অযোধ্যা না, দিল্লি উত্তর ভারতে অবস্থিত। ভারতের পুরা মানচিত্র দেখবে সেখানে দেখবে উত্তর ভারতে যে দিল্লি থেকে যে দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত নিয়ন্ত্রণ করা যে অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে যাবে। সেজন্য সে রাজধানী দৌলতাবাদে নিয়ে আসছিল বা মধ্যস্থলে নিয়ে আসলো, যে সাম্রাজ্যকে মধ্যস্থান থেকে শাসন করা। এটা একটা কারণ ছিল। আরেকটা কারণ ছিল মঙ্গল আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। এই দুই কারণে উনি মূলত রাজধানী সে দিল্লি থেকে দৌলতাবাদে দেওবন্দিতে স্থানান্তর করেছিল, কিন্তু সেটা যুক্তিযুক্ত হয় নাই। জনগণ তারামন্তবর্গ পুরুষোত্তবর্গ সাপোর্ট করে, সেগুলো যে ব্যর্থতা পর্যবেসিত হয়েছিল। সুতরাং সাম্রাজ্যের বিশালতা বিশাল যদি হয়, সেখানে যদি তার যে প্রশাসনিক কাঠামো যদি যে শক্তিশালী না হয় এবং তার প্রাদেশিক গভর্নর যদি কেন্দ্রীয় সরকারের যে দুর্বলতা, কেন্দ্রীয় সরকারের যদি আনুগত্য না করে, কেন্দ্রীয় সরকারের যদি আদেশ নিষেধ না মানে, সেখানে বিভূতি এবং ভারতবর্ষে পরবর্তী এটাই দেখা যায় যে দক্ষ, তারপরে সুশিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত, অভিজ্ঞতা সম্পন্ন যে শাসকের অভাবে যে সাম্রাজ্যের বিশালতা তারা ধরে রাখতে পারে না। প্রাদেশিকগুলো যে স্বাধীনতা ঘোষণা করছে, নিজেদেরকে প্রাদেশিক গভর্নর বা প্রাদেশিক সরকার হিসেবে ঘোষণা করে। তারপর আছে সামন্তকতা কুফল। সামন্তকতা যে একটা অন্যতম কারণ বলতেছে সামন্তকতা, যে সামন্তকতা যে সেটা হলো জাগিরদারি প্রথা। আর এই জাগিরদার যে অসংখ্য জাগিরদারি বিভক্ত হয়েছিল, যার ফলে কেন্দ্রীয় সরকার দুর্বল হয়েছিল এবং যার সার্বভৌমত্বের সালতানাতের সার্বভৌমত্ব সংকুচিত হয়ে পড়ে। অর্থাৎ জাগিরদার হলে একসময়
যে জাগিরদারদের ভিতর বিলাসিতা, যে কেন্দ্রীয় সরকারকে আমি তো ট্যাক্স দিচ্ছি বা তার সাথে যা কর দেওয়ার আছে আমি তো সেই কর দিচ্ছি, তো সুতরাং আমি আমার স্বাধীন মতো চলবো। কিন্তু সুলতান কোনো কেন্দ্রীয় সরকার কোনো সাহায্য সহযোগিতা বা কোনো ব্যাপারে যে আগ্রহ প্রকাশ হয়েছে, যেমন যে আমাদের পশ্চিমবঙ্গের মমতা মুখোপাধ্যায় মাঝে মাঝে কেন্দ্রীয় সরকারকে যে ইয়া করি ডাইরেক্ট অনেকগুলো কথা বলে থাকে, যে পশ্চিমবঙ্গে যে এই মহিলা দেখি যে মাঝে মাঝে পত্রিকা বা খবরে আছে, দেখা যায় যে এইরকম যদি যে এই যে আমরা বলছিলাম সামন্ত কথা না, সামন্ত তখন জমিদারগুলো অনেক সময় জমিদাররা এত শক্তিশালী হয়ে ওঠে যে তারাও নিজকে ওই পরগনা বা ওই অঞ্চলে অধিপতি হিসেবে ঘোষণা করে নিজ নামে ক্ষুব্ধ এবং মুদ্রা যে তৈরি করে ছেড়ে দিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনতাকে অস্বীকার করে। সুতরাং সেজন্য আমরা দেখি যে গিয়াসউদ্দিন বলবন সামন্ত কথা বন্ধ করে দিয়েছিলেন, উনি জাগিরদের কথা বন্ধ হয়েছে, কিন্তু পুরুষত্বগুলোকে সঙ্গে এসে সেটা এই যে পুরুষত্বগুলোকে দায়ী করা হয় উনি সামন্ত কথা যে চালু করেছিলেন, অনিয়মিত সৈন্য কথা চালু করেছিলেন এবং দাসদেরকেও যে শাসন কার্যের উচ্চপদে নিয়োগ করেছিলেন, সেনাবাহিনীতে নিয়োগ করেছিলেন, এই সকল কারণে যে ফিরোজ শাহ তুগলককে দিল্লি সালতানের পতনের জন্য দায়ী করা হয়ে থাকে। তবে এটা ঠিক যে পরিবেশ, যে কালচার, যে সংস্কৃতি থেকে গড়ে উঠে এটা সে পুরোপুরি যে ত্যাগ করতে পারে আর যা না তার চেয়ে তার যোগ্যতা যা না তার চেয়ে যদি বেশি যে পেয়ে যায় তাহলে মানুষ এক ধরনের দিক বেদিক জ্ঞানহারা হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা তাই দেখি দিল্লি সালতানাতের যে ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এইরকমও হয়েছিল, বিশেষ করে যে এই কৃতদাসদেরকে যে বিভিন্ন পদে যে নিয়োগ দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে যে একনায়কতন্ত্র বা স্বৈরশাসন এই দিল্লি যে সালতানাত এককেন্দ্রিকই ছিল বা এককেন্দ্রিক স্বৈরতন্ত্র শাসন ব্যবস্থায় ছিল। কিন্তু এই ক্ষেত্রে এই সকল শাসকরা যদি যে দক্ষ বিচক্ষণতা, যেমন আলাউদ্দিন খিলজি, তারপরে কুতুবউদ্দিন আইবেক, সুলতান ইলতুৎমিশ, এরা বিচক্ষণ দক্ষ চতুর শাসক ছিল। তো মাঝে মাঝে যে পরিষদে যে পরামর্শ উনি গ্রহণ করতেন যে ওনার একার পক্ষে তো আর সাম্রাজ্য পরিচালনা করা সম্ভব না। যেমন আলাউদ্দিন খিলজি ধর্ম প্রবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু তার সভাসদবর্গ ওনাকে নিষেধ করেছিলেন যে আপনি আল্লাহ প্রেরিত মহাপুরুষ না, আপনার যে কোনো ওই আছে সেটা আপনি ধর্ম প্রবর্তন করে বিতর্কিত হয়ে যাবেন, এটা সম্ভব না। যেভাবে যে যে সম্রাট আকবর আমরা মোগল ভারতে এসে দেখবো সেখানে তার দিনের এই প্রবর্তন করতে এসে বিতর্কিত হয়ে গেছিল। তো সুতরাং যে এখানে সকল ক্ষমতা শক্তি হচ্ছে যে উনি সুলতান যাই করবে যে তাই হবে। যেমন মাঝখান দিয়ে যে কুতুবউদ্দিন আইবেকের পরে যে কিছু যে সাম্রাজ্যিক কিছু দুর্বলতা দেখা দিয়েছিল, কিন্তু পরে গিয়াসউদ্দিন বলবন শেষে কঠোর এবং রক্তপাত নীতি গ্রহণ করে সাম্রাজ্যকে যে একটি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছে, তারপর ইলতুৎমিশ আরো শক্তিশালী করেছিল এবং তারা যাই বলছে তাই হয়েছিল এবং সেখানে যে যে তাদের যে কথাটা আইনে পরিণত, যাতে এক ব্যক্তির শাসন ব্যবস্থা যার ফলে যে পরবর্তী পর্যায়ে যে দুর্বল চিত্তের শাসকরা যখন আসে তারা এই ধরনের ব্যক্তিত্ব তারা প্রকাশ করতে পারে নাই, যার কারণে যে সাম্রাজ্যে এক ধরনের ভীতি সৃষ্টি হয় এবং সাম্রাজ্য পতনের দিকে ধাবিত হয়। তারপর প্রাদেশিক শাসকদের যে দুর্বলতা এবং তাদের হাতে প্রাদেশিক শাসনকর্তা প্রাদেশিক সীমাবদ্ধতা, এবং আমাদের দেশে নাই প্রাদেশিক সিস্টেম, ভারতে আছে, পাকিস্তানে আছে, ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে, যে যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা আছে, যে আমাদের দেশে নাই। আমাদের দেশে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা প্রদেশ নেই, আমাদের ছোট প্রদেশ হবে কীভাবে, যাই হোক সে প্রাদেশিক তাদেরকে কিছু কিছু ক্ষমতা যে দেওয়া হয়ে থাকে, সেনাবাহিনী বা রাজস্ব ক্ষমতা আহ, দেওয়া হয়ে থাকে, কিন্তু কোনো কোনো সময় সেক্ষেত্রে তারা এগুলোকে যেই যে কেন্দ্রীয় সরকারের দুর্বলতার সুযোগে তারা এগুলোকে সদ্ব্যবহার করে থাকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিল্লি সালতানাত, খলজি, তুর্কি, তুগলক প্রভৃতি বংশের সুলতানেরা সর্বদা বিদ্রোহী শাসকদের দমন করতে ব্যস্ত থাকতেন।
এবং এই কারণে দেখা যায় যে এবং এই ধরনের প্রতিটি কেন্দ্রীয় সরকারকে ব্যতিব্যস্ত থাকতে হয়। তো একটা যে সমাজবিজ্ঞানের একটা কথা বলা হয়ে থাকে, সাম্রাজ্য উন্নতি স্থিতিশীল নির্ভর করে সাম্রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর। এই বিশাল সাম্রাজ্যে প্রাদেশিক শাসনকর্তা যে এক বিদ্রোহ করতে থাকে এবং কেন্দ্রীয় সরকার কি করবে? তখন তো কেন্দ্রীয় সরকারের দুর্বলতা প্রকাশ পায় এবং কেন্দ্রীয় সরকার দুর্বল হয়ে যায়। এই সকল দুর্বলতার সুযোগে প্রাদেশিক শাসনকর্তাগুলো যে আবার মাঝে মাঝে এমনও হয় যে কেন্দ্রীয় সরকারের যেটাকে রাজতন্ত্রে বা যে গোত্রভিত্তিক শাসন ব্যবস্থায় যে বিদ্রোহ যখন হয়ে থাকে, যে তখন তাদের যে কেন্দ্রীয় সরকারের দুর্বলতা প্রকাশ পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে তখন প্রাদেশিক শাসকেরা যেমন একটা সুযোগ দিয়ে থাকে। যেমন এই ধরনের অনেক ঘটনা ঘটছে সালতানাত যুগে। বিশেষ করে আমাদের বাংলা বরাবরই স্বাধীন ছিল, বরাবরই আমাদের বাংলা স্বাধীন ছিল। তো শেষ পর্যন্ত যে সম্রাট আকবরের আমলে বাংলাকে দিল্লির অধীনে নিয়ে গেছিল, তাও বেশি দিন ধরে রাখতে পারে নাই। এরপরে আবার যে স্বাধীন হয়ে যায় আমাদের বাংলা। তারপর আছে সেনাবাহিনীর মধ্যে জাতীয়তাবাদের অভাব, জাতীয়তাবাদের অভাব। সেটা সেনাবাহিনী না, শুধু জনগোষ্ঠীর ভিতর যদি জাতীয়তা বোধ না থাকে, কিন্তু সে রাষ্ট্র অস্তিত্ব। এখন দেখো যে আফগানিস্তান যে পঞ্চশক্তি যখন আসলো, যে সেই 2001 সালে সেই আফগানের অনেক জনগণ আমেরিকাকে সাপোর্ট করেছিল। এখন যখন তালেবানের ওরা আবার ক্ষমতা আসছে, এখন তারা দেশ থেকে পালানোর চেষ্টা করতেছে, পালাইও যাচ্ছে দেশকে ছাড় দিয়ে। সুতরাং জনগণ তখনও যদি সর্বত্র জনগণ যদি যে বহিঃশক্তিকে যে উপেক্ষা করতো বা অ্যাভয়েড করতো, তাহলে তারা এতদিন হয়তো বা যে ক্ষমতায় থাকতে পারতো না, বা তারা পদ্মার অন্তরায় থেকে তাদের পুতুল সরকার পরিচালনা। যেমন যে গনি আফগানিস্তানের যে প্রেসিডেন্ট ছিল, যে সে তো বলতেছে যে আমেরিকান নাগরিক, সে আফগানিস্তানের নাগরিকও না, এবং সুযোগ মতো সে টাকা পয়সা নিয়ে যে পালিয়েছে। আমি বলতেছি না যে আফগানিস্তানের স্থিতিশীলতা আসুক, আমরা যাই সুস্থ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, এটা আমরাও চাই, কিন্তু ইতিহাস তো সেরকম বলে না। ইতিহাস তো যে তার নিজস্ব গতিতে চলবে এবং সেখানে কার কি দুর্বলতা সেটা ঐতিহাসিকরা লিখেই যাবে। কিন্তু সেখানে যে কিছু লোকের কাছে জাতীয়তাবোধের অভাব ছিল, আর কিছু লোকের কাছে জাতীয়তাবোধের অভাব আছে। এবং এই যে তালেবান সম্পর্কে কোনো মিডিয়া ভালো বলতেছে, কোনো মিডিয়া যে খারাপ বলতেছে, জানি না আসল রহস্য কি বা আসল কোনটা। এটা যদি বলি অনলি গড নোজ। বা তার যে সেদিন ভারতের এক লোক, তারা আফগানিস্তান থেকে আসছে, তারা বলছে না তালেবান আমাকে যে সর্বত্রভাবে সহযোগিতা করছে আমি চলে আসার ব্যাপারে, ওরা কোনো ইয়ে। কিন্তু আবার পাচ্ছেন মিডিয়া বলতেছে না, তারা তালেবানেরা অত্যাচার নিজের। কোনটা বিশ্বাস করবো আমরা? যাই হোক, তালিবানের আফগানিস্তানের সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, আমরা এটাই কামনা করি। আফগান জনগণ সুখে শান্তিতে থাকুক। তো আফগানিস্তানের অনেক ইতিহাস আছে, শেষ পর্ব তো পড়াতে গিয়ে আমরা দেখেছি যে আফগানিস্তানে অনেক সম্পদ আছে। আফগানিস্তান যে দূরপ্রাচ্যের দেশগুলো যাওয়ার জন্য অনেকগুলো রুট আছে। সেই আগ থেকেই যে ইংলিশ শক্তি এবং রাশিয়ান শক্তি দখল করার চেষ্টা করেছিল আফগান জনগণ। সেই কোনো দেশকে, কোনো বেনিয়াদকে তারা সাম্রাজ্যের স্থান দেয় না বা তাদেরকে প্রবেশ অধিকার দেয় নাই। তারা নিজেরাই সাম্রাজ্য পরিচালনা করেছে। দুর্ভাগ্য 1979 সালে সম্ভবত ভারত কারওয়াল তখন রাশিয়াকে আহ্বান করিয়ে এই যে বহিঃশক্তি বা অন্য রাষ্ট্র থেকে আফগানিস্তানে আসে। আফগানিস্তানের ইতিহাস অনেক দুর্গম ইতিহাস। তাদের সাংবিধানিকভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালে। আহমদ শাহ আবদালী যে দুররানি বংশের শাসনকর্তা ছিলেন, তার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং তারা একটা যে সরকার করে। কিন্তু তাদের উত্থান পতন এইভাবে হতে শেষ পর্যন্ত 17, 18, 19 শতাব্দীর দিকে এসে তারা আবার তারপরেও সেখানে আরও রাশিয়া চলে যায়। তারপর তারা আসে ক্ষমতা করেছে আবার 2001 সালে, যে সেখানে ওসামা বিন লাদেনকে আশ্রয় দিচ্ছে বলে তারা সেখানে প্রবেশ করে। যে প্রবেশ করে আজকে 20 বছর পর্যন্ত সেখানে থেকেও যে ন্যাটো বাহিনী দ্বারাই
ইয়া করার পরও তারা সেখানে টিকতে পারতেছে না, যে তালেবানরা একের পর একটা সরকার রাষ্ট্র পদে দখল করে চলে যাচ্ছে। তো যাই হোক, যে দেশ যে জাতি তাকে সেবাকে নির্ধারণ করে দেওয়াই হচ্ছে উত্তম। যাই হোক, যে আমরা বলতেছি যে অভিজাত্যের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব। আমরা দেখেছি যে আমাদের নবীজির শাসন আমলে যে ছিল অভিজাত সম্প্রদায়, মক্কার অধীনে অভিজাত সম্প্রদায় একটা শ্রেণী ছিল, মক্কা অভিজাত সম্প্রদায় ছিল, যে তারাও অনেকে নবীজিকে মেনে নেয়, কিন্তু পরে মেনে নিতে বাধ্য হয়েছিল। এই অভিজাত শ্রেণী শ্রেণীর যে যে অভিজাত শ্রেণীদের, যে আমাদের দেশেও আছে, যে অভিজাত শ্রেণী বলতে আমাদের দেশের ব্যবসায়ী যে শ্রেণীকে বোঝানো হয়ে বোঝানো হয়ে থাকে, যে তাদের রাষ্ট্রে পরিচ্ছন্নতাতে কন্ট্রিবিউশন আছে, কিন্তু পদ্মা অন্তরায় থেকে তারাও যে কলকাঠি মেরে থাকে। এই ক্ষেত্রে ওই যে অভিজাত সম্প্রদায়ের মাঝেও যেন দ্বন্দ্ব, তাদের অসুযুক্ত দিল্লি সালতানাতে যে পতনের কারণ হিসেবে আমরা দেখি। যাই হোক, এই ধরনের তোমরা দেখে নিও, আমি আর সবগুলো নিয়ে আলোচনা করলাম না। কেন্দ্রীয় শাসনে যে শৈথিল্য, যোগ্য শাসকের অভাব, দাসপ্রথার কুফল, শাসকদের নৈতিক চরিত্রের অধঃপতন, অর্থনীতির সংকট, ব্যক্তি নির্ভর রাষ্ট্র, হিন্দু শিয়াদের বিরোধিতা, ত্রুটিপূর্ণ শাসন নীতি, তারপর আসে বৈদেশিক কারণের ভিতরে তিনটি কারণ হচ্ছে যে মঙ্গলদের আক্রমণ, তৈমুরলঙের আক্রমণ এবং জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের আক্রমণ। এই তিন বহিঃশক্তি আক্রমণ ভারতের কেন্দ্রীয় সরকারকে বা দিল্লি সালতানাতের কেন্দ্রীয় সরকারকে দুর্বল করে ফেলে। আমি তোমাদেরকে গ্যাসুদ্দিন বলবনের মঙ্গল নীতি পড়াতে গিয়ে যে মঙ্গলদের কিভাবে আগমন বা উৎপত্তি অত্যন্ত বিকাশ হয়েছিল সেটা আমি আলোচনা করেছি। তারপর তৈমুর সেন্ট্রাল এশিয়ার একজন মুসলিম যে শাসক ছিলেন, ভারতের অর্থ সম্পদের লোভে যে সেই দিল্লি আক্রমণ করে এক লক্ষ মারতে বলতেছে, যে মেরে ফেলতে, এবং সেখানে অনেক যুক্তরাষ্ট্র এসে সেখান থেকে সম্পদ নিয়ে এসে উজবেকিস্তান, তাজিকিস্তান, সমর্থন, বোখারা এইসব তার সাম্রাজ্যকে সুন্দরভাবে সাজিয়েছিলেন। এই ক্ষেত্রে যদি ইতিহাস যেটা বলে সেটা হচ্ছে যে আমাদের মুসলিম কমিউনিটি যে শিয়া এবং সুন্নি সম্প্রদায়, শিয়া সম্প্রদায়ের যে একটা নীতি আছে, যেটা অনেক স্কলার বলেই থাকে, যে আহলে বায়াতদেরকে তারা কোণঠাসা করবে, হত্যা করবে, ইত্যাদি ইত্যাদি করবে। এই ধরনের যে আক্রমণের পিছনে শিয়াদের অনেকটাই দায়ী বলে অধিকাংশ স্কলাররা মনে থাকে। সে তো মূল্য একই অবস্থা। নাহলে মুসলিম দেশ, ভারতবর্ষ মুসলিম শাসন, তুমি মুসলমান, যে পারস্য মুসলমান, তাহলে তুমি কেন আক্রমণ করে দেশে তো লক্ষ লক্ষ মুসলমানকে তুমি হত্যা করেছো। যে নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করছে, তারপরে তৈমুরলং আক্রমণ করছে, তার পরে মঙ্গলেরা আক্রমণ করছে, তারপর বাবর আসছে। ভারতের, বিশেষ করে ভারতের যে প্রাকৃতিক সম্পদ আছে, সেই সম্পদের লোভে এইসব বহিঃশক্তিগুলো আক্রমণ করে, যে অর্থ যে আমরা বলছি যে শেরশাহ শাসনামলে টাকা 8 মণ চাল পাওয়া যেত, সেসব কারণেই এইখানকার প্রতি যে বহিঃশক্তি, যে বেনিয়াদ শক্তি, যে আক্রমণের কারণে ভারতবর্ষ বারবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। তুমি আজকে দিল্লি যাও, সে দিল্লি শাহজাহান মসজিদ, তারপরে তাজমহল, দেওয়ানি খাস, লালবাগ কেল্লা, লালবাগ দুর্গ, কুতুব সিটি, এইসব স্থাপত্যগুলো বাদ দিয়ে ভারতবর্ষের যে সকল স্থাপত্যগুলো দেখো, মুসলমানেরা এসে ভারতবর্ষকে একটা যে স্বর্গ রাজ্যে, পুরো পৃথিবীর স্বর্গ রাজ্যই যে পরিণত করেছিল। তাদের অবদান যে অস্বীকার করার মতো না। ভারত একটা যে বর্বর, অসভ্য এবং আন্তঃকলহে লিপ্ত জাতি ছিল ভারতবর্ষ, যে তাদেরকে একটা সুসভ্য জাতি হিসেবে গঠন করে যে একটা সভ্যতার বিকাশ সাধন করিয়ে 400, 500, 600 বছর রাজত্ব করেছিল, সেই সকল নিদর্শন এখনো ভারতের বুকেই আছে। যে ভারত এক তাজমহল দিয়ে যে প্রতি বছর কোটি কোটি টাকা তারা ইনকাম করছে। পৃথিবীতে আরো তাজমহল হবে, কিন্তু সম্রাট শাহজাহানের তাজমহলের মতো তাজমহল আর হবে না। এই ধরনের খ্যাতি, যে ঐশ্বর্য যে লাভ করবো না, যমুনা নদীর বাঁকে সম্রাট শাহজাহান যে তার
যে প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের সমাধির উপর যে তাজমহল নির্মাণ করেছেন তা সত্যি অত্যন্ত সুন্দর, অত্যন্ত যে অভিনব কৌশলের মাধ্যমে স্থাপিত যে নির্মাণ করেছেন। তোমরা চাও যদি তোমরা দেখতে চাও, নেটে আছে, এখন সুন্দরভাবে দেখা যায়। পৃথিবীর সবকিছু দেখতে পারবে যমুনার বাঁকে, যে যমুনা নদীর পূর্ব পারে, যমুনা পূর্ব দিক থেকে আসে বাঁক নিয়ে দক্ষিণ দিকে, এই বাঁকে নির্মাণ করা হয়েছিল যে সম্রাট শাহজাহান তার অনন্ত সুন্দর সে তাজমহল। যে কবিতা অনেক কিছু লিখেছে, তোমরা দেখতে পাবে। তো যাই হোক, যেটা আমরা পরে আলোচনা করবো, সম্রাট শাহজাহানের রাজত্বকালের শেষে আমরা এগুলো এইভাবে দেখি। সর্বশেষ যে যে এই দুই আক্রমণ, কারণ মঙ্গলদের যে আক্রমণকে বারবার প্রতিহত করতে হয়েছিল। কিন্তু যুদ্ধ হচ্ছে ক্ষতি হওয়া, যুদ্ধ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হওয়া, উভয় পক্ষের সৈন্য সামন্ত অর্থ সম্পদ অর্জন। কিন্তু মঙ্গলদের এই আক্রমণ প্রতিহত করতে যে দিল্লির সুলতানদের অটস্থ থাকতে হতো, তারপর তৈমুরলঙ্ক আসে একদম মেছাকার করে ফেলল। তা এই দুর্বলতার সুযোগ নিয়ে সে ওই সমরখান থেকে আসলো, কাবুল দখল করলো, যা আমার সাবতালি থেকে নিয়ে নিল। যে বাবর ওখান থেকে আবার চলে আসলো ভারতে। এই ইব্রাহিম লোদিকে দিল্লি সালতানাতে, যে লোদি বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে 1526 খ্রিস্টাব্দে বাবর দিল্লি সিংহাসন দখল করে দিল্লি সালতানাতে 320 বছরের শাসনের অবসান হয় এবং ভারতের মোগল ইতিহাসের সূচনা হয়। আমরা আগামী ক্লাসে ভারতের মোগলকে নিয়ে কথা বলবো। মোগলদের উৎপত্তি আমি আলোচনা করছি, তারপর যাই হোক আগামী ক্লাসে আবারও আলোচনা করে দিব যে মোগলদের সৃষ্টি, মোগলরা তুর্কি এবং মঙ্গলদের সমন্বয় থেকে একটা তৃতীয় ধারা মঙ্গলদের উৎপত্তি ঘটেছে এবং তাদের ক্রমবিকাশ, ভারতে তাদের অবস্থান, এটা নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ।